আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আজ এবছর ২৬তম বর্ষে পা দিয়েছে। গোটা রাজ্যে বিজ্ঞান আন্দোলনকে এবং জনসচেতনতা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যেমন একদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার সাথেই এগিয়ে নিয়ে যাচ্ছে এই মেলা কমিটি। ২৬টা বছর ধরে তাদের অনলস প্রয়াস যুক্তিবাদকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা এই মেলা ঘুরে দেখব, আমরা কথা বলবো বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে, তারা বিজ্ঞান মনস্কতাকে নিয়ে কিভাবে এগোচ্ছে। স্যার, আমরা নারকেলডাঙ্গা গার্লস স্কুলের পক্ষ থেকে এসেছি। আমরা একটি সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর একটি মডেল তৈরি করেছি। প্রথমে আমাদের বুঝতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা আক্ষরিক অর্থ হলো আমাদের বর্তমানের চাহিদা এইভাবে মেটাতে হবে যাতে আমাদের ফিউচার বা পরবর্তীকালে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সাস্টেনেবল ডেভেলপমেন্টের মোট 17টি পয়েন্ট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কয়েকটি আমরা ধরে রাখে এই মডেলটি করার চেষ্টা করেছি। প্রথমত হলো বৃষ্টির জল সংরক্ষণ। বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য আমরা এই ছাদগুলোতে কিছুটি পরিবর্তন করেছি এবং ঢাল যুক্ত করেছি, আর সাইডে পাইপ লাগিয়েছি যাতে বৃষ্টির জলগুলো বয়ে এসে এই ওয়াটার ট্যাঙ্কে আসে এবং সেটি পিউরিফাই হয়ে আবার অঞ্চলে যেতে পারে এবং পানীয় জল হিসেবে সেটি ব্যবহৃত হতে পারে। যেহেতু এখানে পিউরিফাই হচ্ছে সেহেতু আমরা পানীয় জল হিসেবে সেটা ব্যবহার করতে পারি। এবং সেকেন্ড, আমরা ভূগর্ভস্থ জলে সেটা বাড়াতে পারবি। ভূগর্ভস্থ লেভেল যেটা কমে যাচ্ছে আস্তে আস্তে, আমরা এতদিন ধরে জলস্তরটা যেটা কমে যাচ্ছে, যেটা আমরা এতদিন ধরে ব্যবহার করে আসছি, সেটা আমরা কিছুটা হলেও রিসাইকেল করতে পারবো। সেকেন্ড, আমরা বিদ্যুতে এখানে আমরা সোলার ট্র্যাকার করেছি, যেটা আমাদের মানে সূর্যের আলোর সাথে সাথে এটা তার অবস্থান চেঞ্জ করবে। আমরা এটা দেখাচ্ছি প্র্যাকটিক্যালে। এই যেদিকে আলোর এই যে দেখতে পাচ্ছেন, যেদিকে আলোর গতিটা বেশি সেই দিকে একদম লম্বালম্বি হবে সূর্যের আলোটা পড়বে। এর ফলে বেশি মানে বিদ্যুৎ উৎপন্ন হবে। আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহারটা একটু কমাতে পারবো। এবার আমরা চলে আসবো ভার্টিক্যাল উইন্ড টারবাইনে। এখানে মানে হাইওয়ে ধারে এগুলোকে রাখা হয়েছে, কারণ হাইওয়ে দিয়ে 100 কিলোমিটারের বেশি বেগে 24/7 গাড়ি চলাচল করে। এর ফলে এই হুইলগুলো ঘুরবে এবং এখানে টারবাইন আছে। এই মানে যে শক্তিটা উৎপন্ন হবে, যান্ত্রিক শক্তি, টারবাইন বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। এর ফলে আমরা বিদ্যুৎ পেতে পারি, যেটা স্ট্রিট লাইট গুলো জ্বালাতে পারবো। তারপরে এমনি নানা পাখা, আলো আমরা জ্বালাতে পারবো। এবার চলে আসবো আমরা জৈব সার। আমরা আমাদের জীবনে নানান দৈনন্দিন জীবনে আমরা নানান জিনিস ব্যবহার করি। জৈব বর্জ্যগুলোকে আমরা এক জায়গায় করে যদি আমরা ফ্যাক্টরিতে আনতে পারি এবং ফ্যাক্টরিতে এনে সেটা সার হিসেবে পরিণত করতে পারি এবং কেঁচো সার তৈরি করতে পারি, এটা আমাদের অর্গানিক ফার্মিং এ কাজে লাগতে পারে এবং রাসায়নিক সারের ব্যবহার কম হবে। তার ফলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। স্যার, একদিকে যখন বিজ্ঞান মনস্কতা কমছে, কুসংস্কার বাড়ছে, তার ঠিক উল্টো দিকে বিজ্ঞান মঞ্চের এই কুসংস্কার বিরোধিতার পক্ষেই এক রকমের এই মেলা। আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান এবং প্রযুক্তি মেলা ২৬তম বছরে পড়ল। তার সঙ্গে মোটামুটি আমি বছর 15-16 ধরে যুক্ত, এবং যে জিনিসটা আমাকে সব থেকে নাড়া দিচ্ছে সেটা হচ্ছে যে সামাজিক যে পরিস্থিতি, যেখানে আমরা হামেশাই শুনি যে ছাত্রছাত্রীরা হয়তো পড়াশোনা করছে কিন্তু চিন্তা করতে ভুলে গেছে। তাদের প্রশ্ন কিছু করলেই তারা হয় চ্যাট জিপিটি নালে গুগল দেখছে। একটা প্রশ্নের উত্তর দিতে গেলে যে চিন্তাটা করতে হয়, যে যুক্তিটা খাড়া করতে হয়, সেগুলো হয়তো তাদের মধ্যে সেইভাবে গড়ে উঠছে না। সেই দিক থেকে আমি মনে করি যে বিজ্ঞান সচেতনতা এমন একটা জিনিস যা মানুষকে প্রশ্ন করতে শেখায়, যা মানুষকে সচেতন যেমন করে, তাকে পর্যবেক্ষণ করতে সাহায্য করে। এবং কোনো ঘটনাকে সচেতনতা হওয়া, পর্যবেক্ষণ করা এবং তার সম্পর্কে যুক্তি দেওয়া বা প্রশ্ন করা, তার মধ্যে দিয়ে কিন্তু সেই ছোট বাচ্চাটি বা ছাত্রছাত্রীর যে ভেতরের যে আভ্যন্তরীণ যে গড়ে ওঠা বিবর্তন, তা সম্পূর্ণ হয়। তাই শুধুমাত্র কয়েকটা যে এক্সিবিট এখানে আছে, কয়েকটা লেকচার হচ্ছে, তার থেকেও ছাড়িয়ে দেখতে হবে কি প্রভাব ফেলছে এই ধরনের অনুষ্ঠান ছোট মনে, ছাত্রছাত্রীদের মনে, এমনকি আমাদের সমাজের বয়স্কদের মনে। তারাও বুঝছেন যে শুধু নাচ গান, হইচই, আনন্দ যেমন দরকার, তেমন দরকার বিজ্ঞান। কেন বিজ্ঞান হচ্ছে জীবনের আরেকটা নাম। Good evening everyone.
আমাদের বর্তমান দিনের আমাদের সমস্যার বিষয় হলো গিয়ে মিট প্রোডাকশন, এবং মিটের ক্ষেত্রে গিয়ে এক হলো ডিজিজ প্রোডাকশন, এবং দ্বিতীয়ত এই সমস্যাটা হলো গিয়ে আমরা এই মিট প্রোডাকশন করতে গিয়ে বিভিন্ন হারে বিভিন্ন হারে আমরা প্রাণী হত্যা করছি, এবং প্রাণী হত্যা করার ফলে আমাদের সমাজে যেমন স্থিতিশীল উন্নয়নকেও ধ্বংস হচ্ছে এবং সমাজের স্বাভাবিক উন্নয়নও বিঘ্নিত হচ্ছে। এবার এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের মডেল বা আমাদের প্রজেক্ট এখানে উপস্থাপিত হচ্ছে, যেখানে এই সমস্যাটাকেই আমরা তৈরির মাধ্যমে দেখাবো। প্রথমত ভাবে হলো অ্যানিমাল সোর্স অ্যাজ আমি ইউজ করছি, যেটা হেন আমরা এখানে বর্তমানে দেখাচ্ছি, কিন্তু এটা গোট হতে পারে, পিগ হতে পারে, যে কোনো অ্যানিমাল সোর্স আমরা ইউজ করতে পারি। সেই অ্যানিমাল সোর্সকে আমরা বায়োপসি করছি। বায়োপসি করার ফলে কি হচ্ছে, সেই বায়োপসির মাধ্যমে ওর মধ্যে থাকা কোনো জার্মস বা কন্টামিনেশনের চান্স বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল গ্রোথ ওর মধ্যে থাকলে এটা আমরা ওখানে দেখে ওটাকে ক্লিয়ার করে আমরা সেই স্টেম সেলগুলোকে পুরো ক্লিয়ার অ্যাজ নিচ্ছি, তার মধ্যে কোনো রকমের চান্সেস থাকবে না রিস্ক অফ ইনফেকশন। যখন স্টেম সেলগুলো গ্রোথ হচ্ছে, সেই স্টেম সেলগুলো গ্রোথ হয়ে যাওয়ার পরে সেটা আমরা বায়োরিয়েক্টরে দিচ্ছি। বায়োরিয়েক্টর এমন একটা কন্ডিশন গ্রোথ করবে ক্যাফের আন্ডারে, যেখানে যে কোনো ধরনের অ্যানিমাল সোর্স দেওয়া হলে সেখানে সাস্টেনেবল গ্রোথ করাবে, সেই সেলগুলোকে সাস্টেনেবল দেবে, সেই সেলগুলো সাস্টেনেবল হবে এবং সেলের মধ্যে কোনো ধরনের আলাদা ধরনের গ্রোথ হওয়া প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট আমরা কাস্টমাইজ করতে পারি, সেটা বায়োরিয়েক্টর করবে। সেই বায়োরিয়েক্টর করার পরে আমরা সেটাকে বায়োপ্রিন্টিংয়ে আনছি। বায়োপ্রিন্টার আনার পরে সেই বায়োপ্রিন্টারগুলো সেগুলোকে সেল বাই সেল প্রিন্ট করছে, এবং সেই প্রিন্ট হয়ে যাওয়ার পরে আবার এগুলোকে আমরা বায়োরিয়েক্টরে নিয়ে যাচ্ছি। বায়োরিয়েক্টরে নিয়ে যাওয়ার পরে কি হচ্ছে, তখন এগুলো সেই সাস্টেনেবল হচ্ছে এবং এর পাশাপাশি কম্পোজিশন ফ্যাট হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড দেওয়া হচ্ছে, যাতে এটা পুরো সাস্টেনেবল একটা মিট ফর্ম করতে পারে। এই বায়োরিয়েক্টর থেকে আমরা স্ক্যাফল ফর্ম করছি। স্ক্যাফল হলো একটা নন ইটেবল পার্ট, কিন্তু এটা একটা স্ট্রাকচার যেটা ফিউচারকে মিটকের প্রোডাকশনটা করার জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়াবে। এই স্ক্যাফলটা থেকে আমরা সেল ফার্দার করে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট এগুলো ব্যবহার করছি, এবং মাইক্রোটিউবুলস ফর্ম হয়ে যাওয়ার পরে সেই মাইক্রোটিউবুলস থেকে আমরা ফাইবার বানাচ্ছি, এবং সেখান থেকে আমরা বায়োমিট প্রোডাকশন করছি। এই বায়োমিট প্রোডাকশনে মেন আমাদের দুটো সমস্যা হচ্ছে, এক হলো গ্লোবাল চাহিদা, যে চাহিদা মাংসের বর্তমান দিনে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এবং দ্বিতীয়ত যে চাহিদাটা হলো কি আমাদের বর্তমান দিনে প্রোটিনের, এটা সব থেকে বেশি ব্যবহার করা যেতে পারে যদি কারোর এটা কাস্টমাইজ দরকার পড়ে। ধরুন অনেকে এখনকার দিনে হেলথ কনসিয়াস আছে, যারা জিম ফ্রিক আছে, যারা জিম করতে পছন্দ করে, আমরা বায়োরিয়েক্টরকে ওইভাবে কাস্টমাইজ করবো যেখানে আমরা ওখানে প্রোটিন কন্টেন্টকে বাড়িয়ে দেবো, কার্বোহাইড্রেট কন্টেন্টকে রাখবো না, ফ্যাট কন্টেন্টকে কমিয়ে দেবো। এর ফলে যে কোনো জিম ট্রেনাররা এটাকে ইনকাম করতে পারবে। এছাড়াও যারা বর্তমানে গার্লস গ্রুপরা খুব হেলথ কনসিয়াস হয়, অল্প পরিমাণে খাবারের মধ্যে এক্সট্রা নিউট্রিশন চাওয়ার চেষ্টা করে, এখানে আমরা ওই খাবারটা অল্প পরিমাণে হবে, নিউট্রিশন তাহলে অ্যাজ সেম ডিরেকশন করতে পারবে। এছাড়াও এটাকে আমরা ব্রেডি বায়োবিল্ডিংকে আমরা অর্গান ডেভেলপমেন্ট হিসেবেও কাজ করতে পারি। যখন ধরুন আমাদের সাধারণত যখন অর্গান ট্রান্সপ্লান্ট হয় বা আমরা যে কোনো মেডিকেল লিভের যখন আমরা হিউম্যান অ্যানাটমির কাজ করি, যখন আমরা একটা হিউম্যানকে একটা প্রজেক্ট বা অবজেক্ট নিতে হয়, সেখানে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। সেখানে আমরা ধরুন একটা কিডনির ওপরে বা লিভারের ওপরে কোনো রিসার্চ পারপাস আমরা কাজ করতে চাইবো, তখন সেটা অ্যাজ এ প্রসেসে আমরা 3D বায়োপ্রিন্টারে দিয়ে সেইখান থেকে আমরা বানাতে পারবো, এবং সেই অর্গানগুলোর উপরে আমরা রিসার্চ প্রজেক্ট করতে পারবো। বর্তমান দিনে বায়োবাইটস বা এই বায়োমিটের প্রোডাকশন বাইরের কান্ট্রিতে আছে, বা বলতে গেলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও অ্যাজ এ রিসার্চ প্রজেক্ট আছে, কিন্তু সিঙ্গাপুরে এটা প্রোডাকশন দেখা যাচ্ছে, কিন্তু সেই প্রোডাকশনের রেটটা খুবই কম, এবং যেটা স্টিল কন্টিনিউস অ্যাজ আন্ডার দ্য রিসার্চ প্রজেক্ট। একটা কথা যে বলছিলে তুমি যে এটার মানে যখন প্রোডাকশন হচ্ছে সেটা প্রোডাকশনটা অনেক কম, ভবিষ্যতে এর প্রোডাকশন কিভাবে বাড়ানো যায় সেই মানে তোমাদের মডেল কি বলছে? হ্যাঁ, ভবিষ্যতে যদি আমাদেরকে এই প্রোডাকশনকে বাড়াতে হয়, প্রথমে আমাদেরকে এটাকে কস্ট এফিশিয়েন্ট করতে হবে। কারণ কি আমরা এখানে বায়োরিয়েক্টর, বায়োপ্রিন্টার ইউজ করছি, যেগুলো ভেরি মাচ কস্টলি এবং সাইন্টিফিক, সাধারণ মানুষের জন্য এটা ব্যবহার করা সম্ভব নয় এবং দামও খুবই বেড়ে যাবে। এর জন্য আমাদেরকে বায়োরিয়েক্টরের মেকানিজমকে ঠিক করতে হবে। মেকানিজমের মধ্যে আমাদের বাইরে আউটার স্টেলগুলোকে বার করতে হবে, যাতে আমরা এই বায়োরিয়েক্টরের মেনলি আমাদের এই মডেলের মেন কস্টের পার্টটা হলো বায়োরিয়েক্টর এন্ড বায়োপ্রিন্টার। আমাদের বায়োরিয়েক্টরের কস্টটাকে যদি আমরা সেলকে সাস্টেনেবল করে কোনো অল্টারনেটিভ আমরা যদি রিসার্চের আন্ডারে বার করতে পারি, তাহলে বায়োরিয়েক্টরের কস্টটা অনেক কমে যাবে। বায়োরিয়েক্টর যদি কস্ট একবার কমে যায়, তাহলে বায়োপ্রিন্টারের কস্ট সাধারণত আমরা বর্তমানের দিনে চায়না বা কান্ট্রিতে আমরা বায়োপ্রিন্টার ইউজ ওয়াইডলি দেখতে পাচ্ছি, যেখানে কোথায় কোথায় আমরা একটা বায়োপ্রিন্টিং আমরা ইউজ করতে পারছি। এটা বিশেষ করে যারা বায়োলজিক্যাল অর্গানিজমের জন্য আমাদের। আরেকটা জিনিস যে বলছিল যে প্রথমে যে যখন প্রোডাকশন হচ্ছে মানে এমনি নরমাল মিটের ক্ষেত্রে অনেক রকমের জাম্পস থেকে যেতে পারে সম্ভাবনা, এইটা কিভাবে মানে সিওরিটি হচ্ছে? হ্যাঁ, অ্যানিমাল সোর্সের ক্ষেত্রে আমরা যখন সাধারণত পোল্ট্রি ফার্মে যেগুলো দেখি, সেগুলো ইনজেকশন পুশ করিয়ে গ্রোথ করানো হয় বিভিন্ন ক্ষেত্রে। এবার এখানে আমরা সেইগুলো সমস্যা থেকে মেটার জন্য অ্যানিমাল সোর্সকে আমরা বায়োপসি করবো। আমরা সাধারণত জানি যে ক্যান্সার ট্রিটমেন্ট বা ব্লাড ক্যান্সার ট্রিটমেন্টে স্টেম সেল খুব ইম্পর্টেন্ট পার্ট ইউজ করে, আর এখানে আমরা স্টেম সেলকে নেওয়ার একমাত্র কারণই ওইটা, যেহেতু স্টেম সেল আইডিওলজিক্যালি ওই হেনের মধ্যে থেকে গ্রোথটা নিতে পারবে। সেই গ্রোথটা নেওয়ার ফলে ওর মধ্যে আমরা কন্টামিনেশনের চান্সের কম থাকবে, প্লাস যেহেতু আমরা এটা আন্ডার ল্যাব কন্ডিশন করবো, ল্যাব কন্ডিশন বায়োপসির মাধ্যমে ওর মধ্যে থাকা যে কোনো জার্মসকে আগে
আমরা আইডেন্টিফাইড করে ওই স্লটটাকে আমরা বার করে দিতে পারবো, যদি কোনোভাবে এটা থাকতে পারে, আর না যদি থাকলে তবে স্লটটা কন্টিনিউ করছে। এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এখনো এটা আন্ডার রিসার্চ করছে, কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা কিভাবে লাগু হতে পারে, মানে কিভাবে চালু হতে পারে, সেটা লং টার্ম প্রসেস। ইয়েস, যেটা লং টার্মের একটা রিসার্চ প্রসেস। মানে কি প্রথম কথা ভাবে এই রিসার্চ করার জন্য আমাদের ফান্ডিং এর ভীষণভাবে প্রয়োজন থাকবে। এই ফান্ডিংটা সমস্যা আমাদের বর্তমানে হচ্ছে, কারণ ফান্ডিং না থাকলে এই জন্য রিসার্চ ওয়াইল্ড ওয়ার হয়, আর যদি এটা ওয়াইল্ড ওয়ার না হয় তাহলে এটাকে আমরা দাম কমাতেও পারবো না, দাম না কমালে বর্তমানে না। এর জন্য আমাদেরকে এগোতে হবে আরো লোককে যারা বর্তমানে এটা নিয়ে ইন্টারেস্টেড, বা যারা যদি ফান্ড দিয়ে রেস করে, ফান্ড রেসের মাধ্যমে আমরা যদি এই আরো রিসার্চ করে ফার্দার করতে পারি, আর এটার দাম কেমন। মেলার কত বছর এবং আপনাদের মেলার কি বার্তা নিয়ে মেলা? আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার এটা ২৬তম বছর। আমাদের প্রত্যেক বছরের মতোই মেলার মূল আকর্ষণ থাকে বিজ্ঞান মডেল। বিভিন্ন স্কুল এবং কলেজ তাদের ইনোভেশন নিয়ে এখানে পার্টিসিপেট করে। আর যদি বলতে হয় আমরা কি বার্তা দিতে চাই, মূলত আমাদের দুটো দিক রয়েছে এই মেলা করার পিছনে। এক হচ্ছে পরিবেশকে রক্ষা করা এবং দ্বিতীয় হচ্ছে যুক্তিবাদকে প্রতিষ্ঠা করা। পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে বলতে পারি, আমরা তো সবাই জানি গ্লোবাল ওয়ার্মিং এবং আরও যে সমস্ত পরিবেশের দূষণজনিত যে সমস্ত সমস্যা রয়েছে, এবং এটাও জানি যে আজ পৃথিবী জ্বলছে এবং কিভাবে আমরা প্রকৃতিকে সাহায্য করতে পারি, প্রযুক্তিকে সাথে নিয়ে প্রকৃতির বন্ধু হতে পারি, সেই বার্তা আমরা দেওয়ার চেষ্টা করছি এই মেলার মাধ্যমে। মেলা মানেই হচ্ছে সেখানে অনেক কিছু জিনিসের একসাথে একত্রিত হয়, এত মানুষ আসে। এই 5 দিনের মেলার মাধ্যমে তাদেরকে যদি আমরা পরিবেশ সম্পর্কে আরেকটু সচেতন করতে পারি, আরেকটু শিক্ষিত করতে পারি, সেই ভাবনা নিয়ে আমাদের এই মেলা। আর যুক্তিবাদের ক্ষেত্রে বলতে গেলে মানুষকে প্রশ্ন করতে শেখা, ভয় না পেয়ে যে কোনো বিষয় তারা যাতে প্রশ্ন করতে পারে, কারণ প্রশ্ন করলে মানুষ অনেক কিছু জানতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা এখন দেখছি যে চারদিকে যে সমস্ত পরিস্থিতি, ধর্মান্ধতা, ধর্মভীরুতা দিয়ে আমাদের ক্রমশ পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আমাদের এই বিজ্ঞান আন্দোলন এবং সেই ভাবনা থেকে আমাদের এই মেলা। নমস্কার, আমার নাম সোম সেন, আমি ষোলসাগর বিদ্যালয়ের একটি 9ম শ্রেণীর ছাত্র। ইনি হচ্ছেন। আচ্ছা, এবার যদি আমরা দেখি, এখানে আমরা সোলার এবং লুনার ইক্লিপস এর ফ্যাক্টস এবং মিথস এর ব্যাপারে বোঝাচ্ছি। আসলে আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান মেলার প্রধান উদ্দেশ্যই হচ্ছে বিজ্ঞান সচেতনতাকে এগিয়ে নিয়ে যাবে, কুসংস্কারকে পিছনে ফেলে রাখা। তার একটি উদাহরণ আমরা দেখছি সোলার এবং লুনার ইক্লিপস। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে এখানে ছায়া পড়ছে, এই যে ছায়া পড়ছে, এটা হচ্ছে সূর্যগ্রহণ বা সোলার ইক্লিপস। এই যে ধীরে ধীরে ছায়া পড়ছে এখানে, এটা হচ্ছে লুনার ইক্লিপস। যে এখানে যে রাহু এবং কেতু নাকি চন্দ্র এবং সূর্যকে গ্রাস করে, তার জন্য এই ঘটনাটি প্রধানত ঘটে। এখনো 21শ শতাব্দীতে দাঁড়িয়ে অনেক মানুষের এই ভ্রান্ত ধারণাটা রয়েছে। তার জন্য নাকি অনেকে বলে খাওয়া উচিত না, স্নান করা উচিত না, তারপরে গর্ভবতী মহিলাদের বাইরে বেরোনো উচিত না, একাধিক কারণ বলে। কিন্তু আমি ফ্যাক্ট দেখালাম এখানে যে সান, মুন এবং আর্থ যতক্ষণ না একই সরলরেখায় আসে ততক্ষণ এই ঘটনাটা ঘটে না, যা সোলার ইক্লিপস এবং লুনার ইক্লিপস যাই হোক না কেন। আসলে আমি এই ঘটনাটা প্রধানত বেসিক্যালি ঘটে পূর্ণিমা এবং অমাবস্যায়, কিন্তু প্রত্যেক পূর্ণিমা এবং অমাবস্যায় ঘটনাটা তো ঘটে না। যখনই ঘটে আসলে আমরা এখানে দেখিয়েছি, এই যে অক্ষটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে চন্দ্র বা চাঁদ বা মুন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা 5 ডিগ্রি অ্যাঙ্গেলে অরবিটটা হেলে থাকে। তার জন্য যতক্ষণে একই সরল রেখা আছে ততক্ষণ এই ঘটনাটা ঘটবে না। আচ্ছা, এবার আমরা যদি এখানে মিথে দেখি, এখানে খাওয়া উচিত না আমি যেখানে বললাম। আচ্ছা, এগুলো কি সত্যিকারের কোনো কথা? এবার সেটা যদি আমি এখান দিয়ে শুরু করি, আসলে এটা কিছু কিছু সত্যি আবার কিছু কিছু মিথ্যে। কিভাবে আমি যদি বলি, যখন সোলার ইক্লিপস এবং লুনার ইক্লিপস হয়, আসলে সেই জায়গাটা তো আগে অন্ধকার থাকে না, আলো থাকে সেই জায়গাটা। তারপরে যখন অন্ধকার হয়ে যায়, সে অন্ধকার হওয়ার জন্য একটা তারতম্য, হঠাৎ এখানে অন্ধকার থেকে হঠাৎ একবারে আলো চলে আসে বা আলো থেকে একবারে অন্ধকারে চলে আসে। তার জন্য সেখানে একটা তারতম্য সৃষ্টি হয়, যে হঠাৎ একটা আলো থেকে তার জন্য সেখানে 125% ব্যাকটেরিয়া বেশি হয়ে যায়। কিন্তু এই ব্যাকটেরিয়া গুলো বেশিক্ষণের জন্য থাকে না, কারণ সোলার এবং লুনার ইক্লিপস প্রায় 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের জন্য হয়। এবার তাই জন্য আমাদের সেই সময় খাওয়া বা স্নান করা বা
ড্রিঙ্ক করা উচিত, মানে এটা পুরোই ভ্রান্ত ধারণা যে সেই সময় খাওয়া উচিত না। এরপরে যদি আমি দেখি এটা হচ্ছে প্রেগনেন্ট উইমেন, এইটা বলার প্রধান কারণ হচ্ছে যে প্রেগনেন্ট উইমেন মানে হচ্ছে যে গর্ভবতী মহিলা তাকে বাইরে বেরোনো নিষিদ্ধ। এটা বলার কারণ হচ্ছে যেখানে সোলার বা লুনার এক্লিপস হচ্ছে সেখানে তো অন্ধকার থাকে, আর সেখানে অন্ধকার থাকার জন্য ইউভি রে গুলো বাইরে বেরিয়ে যেতে পারে না। ইউভি রে গুলো বাইরে না বেরিয়ে যাওয়ার জন্য ইউভি গুলো বাইরে বেরিয়ে না যাওয়ার জন্য সেখানে ইউভি রে তুলনাগুলো বেশি হয়ে যায় এবং ইউভি রে আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এই ক্যান্সার সৃষ্টি করার জন্য সেই শিশু জন্মগ্রহণ করবে তারা ক্যান্সার ধরা করতে পারে। তার জন্য এখানে এই কথাটা ঠিক যে সেই সময় বাইরে বেরোনো উচিত না প্রেগনেন্ট উইমেনদের। আসলে এখানে আমরা দেখে বুঝতে পারছি যে কিছু প্রত্যেকটা যে কুসংস্কার সেটা ঠিক, সবগুলোই যে ঠিক বা সবগুলোই যে ভুল তা না, কিছু কিছু বিজ্ঞান দ্বারা আমরা ব্যাখ্যা করতেও পারি। বিজ্ঞান প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান সচেতনতা নিয়ে মেলা কেমন লাগছে এবং কি মনে হচ্ছে ভবিষ্যতে বিজ্ঞান অফকোর্স মানে এখানে যারা আসছে আমাদের মেলা দেখতে, যাদের অনেকেই বিজ্ঞান জিনিসটার উপর মানে জিনিসটা নিয়ে এতটা ফ্যামিলিয়ার না বা জিনিসটা এতটা ভালোভাবে জানে না, তারা যখন আসছে এখানে নতুন নতুন ইনোভেটিভ জিনিস দেখছে, বয়স্ক মানুষ বা বাচ্চা মানুষ যারা জিনিসটা নিয়ে এতটা জানে না তারা যখন দেখছে তখন তাদের আগ্রহ জাগছে। এসব মানে ছোট ছোট বাচ্চাদের যারা যখন নতুন নতুন ইনোভেটিভ জিনিস দেখছে, যেরকম 3D বায়োপেন্টিং বা আরো যারা যা মডেল হয়েছে, তো সেগুলো যখন তারা দেখছে তখন তাদের আগ্রহ জাগছে এসবের প্রতি, দেন তারাও চাইছে লাইক এইসব নিয়ে পড়াশোনা করতে বা এইসব জিনিস তৈরি করতে। তো এর ফলে আমাদের দেশের যারা ইয়ং জেনারেশন আছে তারা এটার প্রতি বেশি যদি অ্যাট্রাক্টেড হয়, দেন আমাদের আরো নতুন নতুন প্রোডাক্ট তৈরি হবে, আমরা এভাবে আরো এগিয়ে যেতে পারবো। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মনে করি ছোট বয়স থেকে শিশুদের মধ্যে যদি আমরা তাকে প্রশ্ন করা শেখাই, যুক্তি অভিমুখী করতে পারি, তাহলেই সে প্রকৃতি এবং পরিবেশের মধ্যেকার যে সম্পর্ক এবং সেগুলো সে বুঝতে পারবে। কোনো কিছুই যে এখানে অলৌকিক বলে কিছু হয় না, সমস্তের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। সেই জন্যই আমরা তাদের শিশু বিজ্ঞান উৎসবের মধ্যে যুক্ত করি, বিজ্ঞান মেলার সঙ্গে যুক্ত করি। এই বিভিন্ন দেখছেন যে বিভিন্ন মডেল, বিভিন্ন ধরনের আর কি উপস্থাপনা তারা এখানে হাজির করছে, যেটা কিনা আমাদের সমাজের সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রযুক্তির বিভিন্ন প্রয়োগকে তারা হচ্ছে এখানে আর কি উপস্থাপন করছে, যার মধ্যে দিয়ে সে তার গভীরে প্রবেশ করছে এবং এই প্রকৃতি এবং হচ্ছে তার হচ্ছে প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে সে একাত্ম বোধ করছে এবং সে আগামী দিনে এই সমাজকে জানবার জন্য এবং হচ্ছে আরো কিছু হচ্ছে জনকল্যাণমূলক কাজ করবার জন্য আগ্রহ তৈরি হবে এবং এর মধ্যে দিয়েই সে আরো যুক্তিবাদী হবে, সমাজটা আরো উন্নত হবে। এইটাই হচ্ছে আমরা মনে করি যে কুসংস্কার এবং যে মৌলবাদ বা সাম্প্রদায়িকতা বা বিভেদ এইগুলোর থেকে সে দূরে সরে যেতে পারবে, কারণ সে বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল এবং এইটা বোঝার মধ্যে দিয়েই সমাজটা আগাবে। বিজ্ঞান সচেতনতা নিয়ে মেলা ভবিষ্যতে ধর্মান্ধতা এবং হচ্ছে যে বিজ্ঞান সচেতনতা কিভাবে পৌঁছে দেওয়া যায়, মানে কিভাবে ভবিষ্যৎ এগোচ্ছে এটার ব্যাপারে তো নিশ্চয়ই এটা খুবই জরুরি এবং এইগুলো যতই আরো বাড়বে আরো লোকে সচেতনতা বৃদ্ধি পাবে। আমরা যে বিভিন্ন রকম কুসংস্কারের মধ্যে আছি, হ্যাঁ, সেইগুলোর থেকে বেরিয়ে আসে। এগুলো শুধু এখানে নয়, গ্রামে গঞ্জে করলে আরো ভালো হবে, তাই না? আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান প্রযুক্তি মেলা আগামী 26 তারিখ পর্যন্ত হবে। এই মেলায় একদিকে রয়েছেন যেমন বিভিন্ন স্কুলের মডেল, সাথে থাকছে বিজ্ঞান সচেতনতার জন্য স্টুডেন্ট হেলথ হোমের তরফে থ্যালাসেমিয়া পরীক্ষার শিবির, যেখানে বিজ্ঞান মনস্কতাকে পৌঁছে দেওয়ার জন্য প্রথম থেকেই তারা চেষ্টা করছেন যে শুধুমাত্র বিবাহের সময় গোষ্ঠী বিচার নয়, থ্যালাসেমিয়া পরীক্ষার ফলে অনেক থ্যালাসেমিয়া রোগীর কম জন্ম হতে পারে। এই বার্তা নিয়ে তারা পৌঁছাচ্ছেন আগামী প্রজন্মের কাছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।